বিএনপির মহাসচিব পদে আসছে পরিবর্তন। এবছরই হবে দলের কেন্দ্রীয় কাউন্সিল। রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, জানালেন একান্ত সাক্ষাৎকারে। হজ যাত্রা শুরু হচ্ছে আজ। মধ্যরাতে প্রথম ফ্লাইটে যাবেন 419 জন। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আশকোনা ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেট অঞ্চলে সড়কে যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, কোথাও রশিদ দিয়ে আবার কোথাও রশিদ ছাড়াই আদায়, ভাগবাটোয়ারা নিয়ে নানা গুঞ্জন, কিছুই না জানার দাবি পুলিশের। এবং আজ শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবছে না টাইগাররা, জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিউইরা। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবছরই হবে বিএনপির কাউন্সিল। পরিবর্তন আসছে মহাসচিব পদে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই জানিয়েছেন এ তথ্য। কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। ইমরুল হাসানের রিপোর্ট। 10 বছর আগে সবশেষ কাউন্সিল হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। নানা চড়াই উতরাই আর আন্দোলনে ব্যস্ত থাকায় আর সম্মেলন করতে পারেনি দলটি। নির্বাচনের পর জোরে সোরে আলোচনায় বিএনপির কাউন্সিল। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ সভায় ওঠে বিষয়টি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দিনক্ষণ ঠিক না হলেও এবছরই হচ্ছে দলের কাউন্সিল। তার আগে হবে তৃণমূলের সম্মেলন। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। এটা খুব শিগগিরই হবে। এই পার্লামেন্ট সেশন কিছুটা আমাদের কাজে বিঘ্ন সৃষ্টি করছে, এটা শেষ হয়ে গেলে আমরা শুরু করবো। এটা বলা মুশকিল, এটা নির্ভর করবে আমাদের প্রস্তুতির উপরে। আমরা তো কাউন্সিল হলে তাকে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয়, সেই জন্য কিছুটা সময় তো লাগবেই। উপজেলা জেলা কমিটিগুলো করে তারপরে আশা করছি তাই, আমাদের চিন্তা ভাবনাটা সেভাবেই আছে। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। মির্জা ফখরুল জানান, রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। আই এম টু টায়ার্ড। নেক্সট কাউন্সিল পর্যন্ত থাকছেন তো? তা তো থাকতেই হবে, নিয়ম তো তাই। আমি কাউন্সিল করে আমি একটু আপনার যাকে বলে যে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। আমার এগুলো কোনো ডিজায়ার নেই, আমার পলিটিক্সে কখনো কোনো ডিজায়ার ছিল না। এটা আমার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে এসছে। আমি আজ পর্যন্ত যে জায়গায় এসেছি এটা আমার ব্যক্তিগত কোনো সক্রিয় ভূমিকা ছিল না। আমার কাজটা হয়তো ছিল, কিন্তু আমার নিজের ইন্টেনশন, ডিজায়ার থেকে আমি এখানে এসেছি, এটা আমি কখনোই মনে করি না। 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সালের কাউন্সিলের পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থবিরোধী চক্র এখনও সুযোগ খুঁজছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবারও জানালেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করেছে। এর আগে বাবার হাত থেকে দাদি বেগম খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। এবছর 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2024-এর মরণোত্তর প্রদান করা হলো। সন্তানের হাত থেকে সম্মাননা পাবেন মা, এমন ঘটনা বিশ্বে সত্যি বিরল। সান্ত্বনা শুধু দেশের জন্য, মায়ের অসামান্য অবদানের স্বীকৃতি আসলো সেই ছেলের কাছ থেকেই। তবে তা দেখে যেতে পারেননি মা বেগম খালেদা জিয়া।
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। মরণোত্তর এই পুরস্কার গ্রহণ করলেন তার নাতনি। ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের পুরস্কার তুলে দেন মেয়ে জাইমা রহমানের হাতে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা হিসাবে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণার শক্তি যোগাবে এই পুরস্কার। ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগ খুঁজছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদে প্রতিটি অঙ্গীকার পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করছে বলে জানান সরকার প্রধান। তার আহ্বান, সব ক্ষেত্রেই প্রত্যেককে মিতব্যয়ী হতে হবে। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। ফ্যাসিবাদী শাসনামলে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থায় অন্তর্বর্তী সরকারও শৃঙ্খলা ফেরাতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের আশা সংশ্লিষ্টদের। এদিকে জ্বালানি খাতকে স্বনির্ভর করতে 2030 সালের মধ্যে সৌর বিদ্যুৎ দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদনের অনুমতি মিলল। প্রকল্প পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশনিং লাইসেন্স পেয়েছে কেন্দ্রটি। আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে শুরু হতে পারে বিদ্যুৎ সরবরাহ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় 2030 সালের মধ্যে সরকার সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। চলমান জ্বালানি সংকট ব্যবসায়ীদের মনোবৃত্তির কারণে স্বাভাবিক করা যাচ্ছে না অভিযোগ করেন মন্ত্রিপরিষদ সচিব। 2030 সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্যে সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। সভায় 7 নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয়ভাবে পালন এবং 6 জুলাই জাতীয় বিপ্লব উন্নয়ন দিবস পালন করার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবেও করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। 7 নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। সভায় সব মিলিয়ে 3টি সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিদ্যুৎ উৎপাদন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগের শেষ নেই চালকদের। এমন পরিস্থিতিতে রাজধানীতে বন্ধ রয়েছে বেশ কিছু পাম্পও।
কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতে পাম্প খোলা না রেখে সরকারের উচিত একসঙ্গে সব পাম্প খোলা রাখা। এদিকে চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ থেকে খালাস হচ্ছে ৬৬,০০০ মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে ৫,০০০ মেট্রিক টন। শিগগিরই আসবে আরও ২০,০০০ মেট্রিক টন ডিজেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের ভোগান্তি অনিবার্য বাস্তবতা। সংকট নিরসনে নানা পদক্ষেপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। দিনকে দিন দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি। মজুত, সরবরাহ ও বিপণন ব্যবস্থা নিয়ে সরকারের আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠের চিত্রে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ। মন্ত্রী বলে যে তেলের কোনো সমস্যা নাই, দেশে পর্যাপ্ত তেল আছে মজুদ, কিন্তু আমরা তো পাম্প আসলে তেল পাই না। সরকার যে বলতেছে তাহলে তেলটা কোথায়, তাহলে এরকম হচ্ছে কেন? সরকার তো এখানে আইসা দেখতেছে না যে আসলে কি এখানে সবকিছু হইতেছে কিনা, ঠিকমতো দিতেছে কিনা, সাধারণ মানুষ কি পাচ্ছে কিনা সুবিধা। রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস অ্যাপ চালু করলেও সেটি কাজ না করার অভিযোগ অনেকের। গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। হ্যাঁ, তো এখন আজকে আবার ট্রাই করব। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ডিউ যেটা ফিক্সড যে তেলটা ওইটা ছাড়া তারা অ্যালাউ করতেছে না। এদিকে জ্বালানি খাতে চলমান অস্থিরতার মাঝেও আশার আলো জেগেছে আমদানি করা তেলে। মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভারতীয় ডিজেল আমদানি হয়েছে 30,০০০ মেট্রিক টন। উত্তরাঞ্চলে সংকট নিরসন ও মজুদ স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে এই তেল। 13,500 লিটার গাড়িতে আমরা যে তেল পাচ্ছি 3,000 আর 4,500। এই জায়গায় আমরা তেল 15,000 লিটার, এই জায়গায় পাচ্ছি এখন 9,000, 6,000। এদিকে হরমুজে জাহাজ চলাচলে জটিলতার মধ্যেও বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে ডিজেল ও জেট ফুয়েল। চট্টগ্রাম বন্দরে প্রতি সপ্তাহেই কোনো না কোনো জ্বালানি নিয়ে 3 থেকে 5টি জাহাজ ভিড়ছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। শনিবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে তারা। নেতারা অভিযোগ করে বলেন, জ্বালানি সংকট ও হাম সংক্রমণ নিয়ন্ত্রণ সহ জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী মত দমনে সরকার কঠোর হলে তাদের পরিণতিও পতিত সরকারের মতো হবে বলে হুঁশিয়ার করেন ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় ঠিক করতে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন নেতারা। তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থানে ক্ষোভ ঝাড়েন তারা। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে সরকার, অভিযোগ ঐক্যের নেতাদের। হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন লম্বা লম্বা গাড়ির লাইন পেট্রোল পাম্পগুলোতে। সরকার বলতেছে সংসদে স্বাস্থ্য খাতে কোনো সমস্যা নাই। আমরা দেখছি যে হামের টিকার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকারের হুমকি ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ বলে মনে করছে সংসদের বিরোধী দল। আন্দোলন দমনে নিপীড়ন করা হলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24শে জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। গণভোটের রায় বাস্তবায়নে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় ঐক্য। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, গাইবান্ধায় জেলা প্রশাসকের বাসভবনে 6 বছরে 22 দফা কাজ, খরচ প্রায় কোটি টাকা। সদুত্তর নেই গণপূর্ত কর্মকর্তাদের। অপচয় নাকি দুর্নীতি খতিয়ে দেখার তাগিদ। চলতি বছর হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত 12টায়। 419 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। হজযাত্রায় এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আশগোনা হজ ক্যাম্পে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এরই মধ্যে যাত্রীরা জড়ো হয়েছেন ক্যাম্পে। এবার প্রত্যেক হজযাত্রীর জন্য নুসুক কার্ড বাধ্যতামূলক। এর মাধ্যমে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। টিকিটের দাম এবছর 12,000 টাকা কমানো সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে হজযাত্রীদের জন্য।
চলতি বছরের প্রথম হজ যাত্রা সামনে রেখে যাত্রীরা জড়ো হচ্ছেন আশকোনা হজ ক্যাম্পে। সেখানে আছেন রিপোর্টার শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। একান্ত সন্তুষ্টি অর্জনের জন্য সৌদি আরবে যাবেন হজ যাত্রীরা। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশ থেকেও কিন্তু এবারে হজে যাবেন এই দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। আজকে হজের প্রথম যাত্রা এবং প্রথম যাত্রার দিনে 419 জন যাত্রী নিয়ে রাত 12:30 নাগাদ প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতোমধ্যেই কিন্তু হজের যারা যাত্রীরা রয়েছেন তারা হজ ক্যাম্পে এসে জড়ো হচ্ছেন। অনেকে গতকালকে এসেছেন, অনেকে আজকে সকালে আসছেন এবং আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত ধাপে ধাপে যারা প্রথম ফ্লাইটে উঠবেন হজ সেই সব যাত্রীরা কিন্তু এসে এখানে জড়ো হচ্ছে। এই মুহূর্তে হজ ক্যাম্পে যারা মুয়াল্লিরা রয়েছেন তারা হজ যাত্রীদেরকে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দিচ্ছেন। হজের বিভিন্ন জায়গায় যেসব করণীয় সেই সব সম্বন্ধে তাদেরকে ধারণা দিচ্ছেন মুয়াল্লিরা। তবে জানিয়ে রাখি যে এবারে চলতি বছরে গত বছরের তুলনায় এবার হজ যাত্রায় কিন্তু টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। এতে করে যারা হজ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি হজ যাত্রীদের জন্য এবার কিন্তু নুসুক কার্ড সৌদি আরব সরকার বাধ্যতামূলক করেছে। এই কার্ডের মাধ্যমে যারা হজ যাত্রীরা রয়েছেন তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এবং এই কার্ডটি তাদেরকে জায়গায় জায়গায় কিন্তু আসলে দেখানো লাগবে। এর মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় প্রবেশ এবং সুযোগ সুবিধা তারা গ্রহণ করবেন। এবং আজকে যে এই হজ যাত্রার প্রথম ফ্লাইট, সে ফ্লাইটটি কিন্তু উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12:30 নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। তিনি হাজিদের সঙ্গে দেখা করবেন এবং প্রথম ফ্লাইটের উদ্বোধন ঘোষণা তিনি করবেন এবং প্রথম ফ্লাইটে যেসব হজ যাত্রীরা উঠবেন তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী এবং বিমানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিরা কিন্তু এই সময়টিতে উপস্থিত থাকবেন। হজ যাত্রীরা যারা যাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রথম দিনের প্রথম যাত্রায় প্রথম ফ্লাইটে তারা উঠতে পারবেন, এই জন্য তারা কিন্তু বেশ আনন্দিত। এই বছর 78,000-এর বেশি হজযাত্রী এবছর হজ পালন করবেন এবং এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বেশিরভাগ হজযাত্রীরা সৌদি আরব যাবেন। তার মধ্যে 72,000-এর কিছু বেশি সংখ্যক হজযাত্রী তারা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এবং সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন মাত্র 4,000-এর বেশি সংখ্যক হজযাত্রী। তো সামগ্রিকভাবে যদি বলা যায় এবারের হজযাত্রা নিরাপদ এবং কোনো ধরনের যেন ঝক্কি ঝামেলা না হয় সেই বিষয় নিয়ে তদারকি করছে ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার। হজযাত্রা যেন নিরাপদ হয় সেজন্য বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে। তো এই ছিল আমার কাছে আজকে যে প্রথম হজযাত্রার তার সর্বশেষ খবর। আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলম। এবার বাংলাদেশ থেকে প্রায় 78,000 যাত্রী নিয়ে সৌদি আরবে যাবে 2 শতাধিক ফ্লাইট। মধ্যরাতে ঢাকা ছাড়বে হজের প্রথম ফ্লাইট। 3টি এয়ারলাইন্স প্রথম দিন পরিচালনা করবে 10টি ফ্লাইট। হজ যাত্রীদের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ বিমান, আর যাত্রীদের সঠিকভাবে সেবা দেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাংলাদেশ থেকে প্রায় 213টি ফ্লাইটে এবছর পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন হজযাত্রীরা। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে 419 যাত্রী নিয়ে উদ্বোধন হবে হজের প্রথম ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG3001 ফ্লাইটটি। তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমানের পাশাপাশি হজ যাত্রীদের বহন করবে সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। প্রথম দিন বাংলাদেশ বিমানের 4টি, সাউদিয়া ও ফ্লাইনাসের 3টি করে মোট 10টি ফ্লাইটে জেদ্দা ও মদিনা পৌঁছবেন যাত্রীরা। প্রি হজ ফ্লাইটে বাংলাদেশ বিমান পরিচালনা করবে 108টি ফ্লাইটে প্রায় 40,000 যাত্রী, বাকি 70টি সাউদিয়া ও 35টি পরিচালনা করবে ফ্লাইনাস। সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা। আমাদের হজ ক্যাম্পে আমরা এক্সট্রা লোক ডিপ্লয় করেছি, খুব কনস্ট্যান্ট আমাদের লোকজন, তারপরে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি, সেই জিনিসটা আমরা অলরেডি করে ফেলেছি।
হজ ক্যাম্পেও আমাদের লোক লাগবে, চট্টগ্রাম সিলেট থেকে কিছু লোক তুলে নিয়ে আসছি। এদিকে প্রতি বছর ফ্লাইট শিডিউলে কিছুটা পরিবর্তন হওয়ায় হজ ক্যাম্পে বিড়ম্বনায় পড়েন হজযাত্রীরা। চলতি বছর সুব্যবস্থাপনার প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। হাজ অপারেশনসে গত বছরও খুব সাকসেসফুলি বিমান অপারেট করেছে, কারণ ওই যে বললাম যে বিমানের লোকের এগেনস্টে শত অভিযোগ থাকতে পারে, তার কিছু সত্যতাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমি নিজে অপারেট করে বলছি হাজ অপারেশনসে বিমানের লোক নিষ্ঠার সাথে কাজ করে, উদ্ভাবনীমূলক কিছু কাজ করতে পারে যেগুলো মার্কেটিংয়ে দরকার, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের নতুন করে আবিষ্কার করতে হবে না। ইংরেজিতে বলে ইউ ডোন্ট হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইল। 2026 সালে বাংলাদেশ থেকে হজ পালনে নিবন্ধন করেছেন ৭৮,৫০০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৬৫ জন এবং হজ এজেন্সির ব্যবস্থাপনায় যাবেন ৭৩,৯৩৫ জন। প্রি হজ ফ্লাইট শেষ হবে ২১ মে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে হাম ও উপসর্গের মৃত্যু ছাড়ালো ২০০, আক্রান্ত ২০,০০০-এর বেশি। গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও ফের অসুস্থ হচ্ছে অনেকে, এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এদিকে সুস্থ হওয়ার পর শিশুকে নিয়মিত রোদে নেওয়া এবং পুষ্টিকর খাবারের পরামর্শ চিকিৎসকদের। গত এক মাসে দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। মৃত্যু হয়েছে ২ শতাধিক শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে ২০,০০০। হাসপাতালে চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরছে, তবে আংশিক সুস্থ হয়ে হাসপাতাল ছাড়াই বাড়ছে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা। চোখগুলো ফোলা ছিল, অনেক জ্বর ছিল, জ্বর 102, 3, 4ও উঠে যায়। কালকে সারা রাত ছিল 104। পুরা মুখে রেশ ছিল, মুখে ঠোঁটের উপরে রেশ ছিল, জিহ্বার ভিতরে ছিল, মুখে ঘা, চোখ লাল হওয়া, চোখ মেলতে পারতো না, খাবার খাইতো না। আমার একটা টিকা পাইছিল, পরবর্তীতে মানে দ্বিতীয় টিকাটা দেওয়ার সময় কিন্তু এই হামে আক্রান্ত হয়েছিল। যদিও চিকিৎসকরা বলছেন একবার হাম হলে সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে অন্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। হাম যদি কোনো বাচ্চা আক্রান্ত হয়, তার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা 50%-এর মতো ডাউন। তো সেই সময় তাদের ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশন, ঘন ঘন অসুস্থ হওয়ার চান্স বেড়ে যায়। হাম থেকে সুস্থ হওয়া শিশুকে নিয়মিত রোদে নেয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার উপর জোর চিকিৎসকের। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, কারণ বাচ্চার ইমিউন সিস্টেম যত ডেভেলপ করা থাকবে তত হামের জীবাণুটাকে সে কমপ্যাট করতে পারবে। গত একদিনে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১০৪ জন, আর ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামের পরিস্থিতি জানাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হামে আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কিন্তু প্রত্যেকদিন কিন্তু যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা তা কিন্তু বাড়ছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা সকালে এসেছি এক ধরনের দুর্ভোগ নিয়ে, কিন্তু আমরা দেখেছি যে এখানকার যারা রোগী তারা চিকিৎসা নিচ্ছেন, কারণ সকাল থেকে দেখেছি যে বিদ্যুৎহীন, এই কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে। রোগীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছিলেন যে দিনে 3 থেকে 4 বার বেশ কিছুক্ষণ বিদ্যুৎ অফ থাকে, যার ফলে এই হামে যারা আক্রান্ত শিশু এবং বৃদ্ধ রয়েছে তারা কিন্তু চরম এক ধরনের ভোগান্তির মধ্যে চিকিৎসা নিচ্ছে। তো আমি সিভিল সার্জন অফিস সূত্রে যেটি জানিয়েছে, গত 24 ঘন্টায় কিন্তু নতুন আক্রান্ত হয়েছে 20 জন রোগী। এর মধ্যে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু বর্তমানে 13 জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া এই বছরে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা কিন্তু 336 জন, এবং গত 24 ঘন্টায় আমি আগেই জানিয়েছি যে 20 জন রোগী আক্রান্ত হয়ে গোপালগঞ্জ বিভিন্ন হাসপাতালে, অর্থাৎ যে 5টি উপজেলা রয়েছে এবং 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি হয়েছে। বর্তমানে মোট রোগী চিকিৎসাধীন আছে 67 জন। এর মধ্যে 182 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে আমাকে সিভিল সার্জন অফিস জানিয়েছে। এছাড়া আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কয়েকটি উপসর্গ দেখা দিলে, যেমন জ্বর, কাশি, সাথে গায়ে লাল লাল র্যাশ, এটি দেখা দিলে সাথে সাথে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার কথা তারা জানিয়েছেন। এছাড়া
ভিটামিন এ জাতীয় যে খাবার রয়েছে সেই খাবারগুলো কিন্তু বেশি করে এবং তরল খাবার বেশি করে খাওয়ানোর কথা বলেছেন, এবং শিশু এবং বৃদ্ধদের প্রতি একটি বাড়তি যত্নের কথা তারা বলেছেন, এবং সতর্ক হওয়ার কথা বলেছেন, এবং যারা আক্রান্ত হয়েছেন সাথে সাথে যদি শনাক্ত হওয়ার সাথে সাথে তাদেরকে কিন্তু আলাদা করে রাখার কথা বলা হয়েছে। এবং গোপালগঞ্জের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড, সেই আইসোলেশন ওয়ার্ডে কিন্তু নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এছাড়াও আমরা আরো জানতে পেরেছি যে প্রাইভেট যে ক্লিনিক গুলো রয়েছে সেই ক্লিনিক গুলোতে কিন্তু প্রত্যেকদিন রোগীরা যাচ্ছে এবং আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, এবং তারা অনেকেই কিন্তু বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, আমরা এটা জানতে পেরেছি। তো সবশেষে যেটি জানাতে চাই যে চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বৃদ্ধদের দিকে একটু বেশি নজর রাখা, এবং যারা আক্রান্ত হয় তারা যেন আলাদা হয়ে থাকে এবং বাইরে ঘোরাফেরা না করে, প্রয়োজনের বাইরে ঘর থেকে বের না হওয়া এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে হামে আক্রান্তদের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের জন্য ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। মুন্সিগঞ্জে তেল সংকট তীব্র হয়েছে বৃহস্পতিবার থেকে। আজও যানবাহনগুলো তেল নিতে এসে ফিরে যাচ্ছে। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জ জেলার 19টি পেট্রোল পাম্পের সবখানে কিন্তু জ্বালানি সংকট, এবং সেখানে কিন্তু বিভিন্ন যানবাহন এসে ফিরে যাচ্ছে। এই মুন্সিগঞ্জ সদরে যে পূর্ণিমা ফিলিং স্টেশন, সেখানে কিন্তু 10 দিন ধরে কোনো অকটেন আসছে না। 4 দিন আগে সর্বশেষ 4,500 লিটার কিন্তু পেট্রোল এসছে, এরপর আর পেট্রোল আসেনি। তবে 2 দিন আগে 9,000 লিটার এখানে যে ডিজেল এসেছিল সেগুলো কিন্তু মুহূর্তে শেষ হয়ে গেছে, এবং সাধারণত সবাই ভাবছে যে শুক্রবার বিভিন্ন রকমের ফুয়েল তারা পাবেন। এই ফুয়েলগুলো জন্য তারা অপেক্ষা করছিলেন, কিন্তু এসে তারা ফিরে যাচ্ছেন। বাইকাররা যেমন আসছেন এবং অনেক ট্রাক এবং বাস কিন্তু আশেপাশে অবস্থান করছে, এবং তারা বলছেন যে তেল কবে আসবেন কর্তৃপক্ষ তারা জানাতে পারছেন না, এবং তারা একটু পরপর মাইক বাজাচ্ছেন যে পেট্রোল, অকটেন, ডিজেল কিছুই নাই এবং কবে আসবে তাও তারা জানেন না। তবে কর্তৃপক্ষ বলছে যেটি যে এখানকার কিন্তু এই যে এই জ্বালানি সংকটের কারণে কিন্তু শুধু যানবাহন নয়, এখানকার যে বড় চাষ সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। আরিয়াল বিলে যে 5,000 হেক্টর জমিতে যে বোরো ধান কাটার জন্য প্রস্তুতি চলছে, কিন্তু সেখানে যে আধুনিক মেশিনের যন্ত্রপাতি ব্যবহার করবে সেগুলোর জন্য কিন্তু জ্বালানি সংকটের কথা তারা বলছেন। এবং পেট্রোল পাম্পগুলোতে নির্ধারিত দরে তেল দেওয়া হলেও কিন্তু এর বাইরে খোলা বাজারে 200 টাকা ব্যবহার করবে সেগুলোর জন্য কিন্তু জ্বালানি সংকটের কথা তারা বলছেন। এবং পেট্রোল পাম্পগুলোতে নির্ধারিত দরে তেল দেওয়া হলেও কিন্তু এর বাইরে খোলা বাজারে প্রায় 200 টাকা লিটার পর্যন্ত তেল বিক্রি হচ্ছে বলে কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং এই তেল কোথা থেকে আসছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তো এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা বলছেন এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু বিশেষ করে সদরের পেট্রোল পাম্প প্রতিদিন 1,500 লিটার করে চাহিদা থাকলেও কিন্তু এখন তারা যখনই জ্বালানি সরবরাহ হচ্ছে সেটা কিন্তু 10,000 লিটার পর্যন্ত তারা বিক্রি করতে পারছেন, তারপর কিন্তু চাহিদা মিটছে না। যে এই যে জ্বালানির সরবরাহ ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এই পরিস্থিতি স্বাভাবিক করবার ক্ষেত্রে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে যে এই জ্বালানি সংকট এবং সেদিকে যেমন যানবাহনের চ্যালেঞ্জ রয়েছে, একই সঙ্গে চাষাবাদের চ্যালেঞ্জ রয়েছে, এইসব ক্ষেত্রে যে এখানে যে তরমুজের হাট তারা বলছেন যে ট্রাকের দাম প্রায় দ্বিগুণ হয়েছে, সেখানে ফলের দামে প্রভাব পড়েছে। এই পরিস্থিতিগুলোর মোকাবেলার জন্য কিন্তু এই হিমশিম পরিবেশ বিরাজ করছে, এবং এই জ্বালানি সংকট দ্রুত নিরসনের জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ের যে প্রান্তিক মানুষ তারা জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের পেট্রোল পাম্পের সবশেষ অবস্থা। মুন্সিগঞ্জের জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চাঁদাবাজির লাগাম টেনে ধরতে সরকারের কড়াকড়ি থাকলেও সিলেট অঞ্চলে পরিবহন খাতে চাঁদাবাজি যেন ওপেন সিক্রেট। কোথাও রসিদ দিয়ে আবার কোথাও রসিদ ছাড়াই নিয়মিত আদায় হচ্ছে চাঁদা। দিনে রাতে কিংবা পুলিশের সামনেই হচ্ছে সব চাঁদাবাজি। তবে ভিন্নমত রয়েছে পরিবহন মালিক শ্রমিকদের। আর পুলিশের দাবি চাঁদাবাজি হচ্ছে না কোথাও, লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা।
পরিবহন খাতে প্রকাশ্যে চাঁদাবাজি নিয়ে আমিনুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। বিভিন্ন সময় আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়। দেশের পরিবহন সেক্টরের চাঁদাবাজির গল্প নতুন নয়। ঈদ বা বিশেষ দিবসকে কেন্দ্র করে পরিবহনের এই চাঁদার পরিমাণ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। সিলেট অঞ্চলের পরিবহন শ্রমিকদের এই দুঃসহ যন্ত্রণার কথাই এবার আপনাদের শোনাতে চাই। সিলেটের কদমতলী বাস টার্মিনাল, শুধু এখান থেকেই প্রতিদিন ছেড়ে যায় দূরপাল্লার অন্তত 150 শতাধিক বাস। কদমতলী ছাড়াও সিলেট অঞ্চলের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন টার্মিনাল থেকে প্রতিদিন কমপক্ষে 600 বাস যাত্রী নিয়ে পাড়ি জমায় দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রীবাহী এসব যানবাহনকে বিভিন্ন পয়েন্টে দিতে হচ্ছে নামে বেনামে নানা অঙ্কের চাঁদা। চলন্ত বাস থামিয়ে এভাবেই চাঁদাবাজির দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়ও। সিলেটের তেমুখী এলাকায় শুধুমাত্র গেল ঈদেই এভাবে আদায় করা হয়েছে বাস প্রতি 500 টাকা পর্যন্ত চাঁদা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে দিনের আলোতেই প্রকাশ্যে সব চাঁদাবাজির চিত্র। এই পয়েন্টে পুলিশের অস্থায়ী ক্যাম্প থাকলেও চাঁদাবাজির ব্যাপারে কিছুই জানেন না দাবি পুলিশের এই কর্মকর্তার। চাঁদাবাজি করলে পুলিশের পক্ষ থেকে না, পাবলিক তো যদি তুলতো তাহলে তো আমরা সামনে থাকতো, নিলে হয়তো বাসটা নিতে পারে বা ওইদিকে নিতে পারে, কিন্তু আমাদের এখানে চাঁদাবাজি করতে দেখি না এই পর্যন্ত। এর আগে হইলো আমি জানি না, তবে আমার জানা মতো, আমার নলেজে এখন এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। পরিবহন শ্রমিক সংগঠনের নির্ধারিত শ্রমিক চাঁদার 30 টাকার রসিদের বাইরেও 100 থেকে 500 টাকার এসব চাঁদাবাজি নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও নিরাপত্তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। তেমুকিতে আপনার প্রতি ঈদ আসলে বা ঈদ ছাড়াও বিভিন্ন সময় আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়। ওইটা আপনার নেতৃত্বস্থানীয় যারা, এদের মাধ্যমে টাকাটা তোলা হয়। এছাড়াও সিলেটের পরিবহন সেক্টরে নানা ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে খোদ পরিবহন মালিকদের বক্তব্যেই। যদিও সরকার অনুমোদিত 30 টাকা, কিন্তু তুলে 50 টাকা। এসব চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। চাঁদাবাজির কথা অস্বীকার করেননি পরিবহন নেতারাও। উল্টো নতুন পরিবহন সংস্থার কাউন্টার স্থাপনেও একটি চক্রকে অন্তত 50,000 টাকা চাঁদা দিতে হয় বলে জানিয়েছেন অনেকে। রিসিট দিয়া নে ঠিক আছে, কিন্তু একটা কামছ তো কাম লইলে এইভাবে রাস্তায় আটকাইয়া গাড়ি 500 টাকা চাঁদা, তার লিমিটেড যে টাকা আছে ওইটা নিক। আপনার নির্ধারিত অফিস আছে, অফিস থেকে আপনি অফিসে আইসা চাঁদা দিবেন, নতুবা আপনি যে উঠে আনবেন। দুই একজন নিরীহ মালিক যারা আছে, এরা আওয়ার পরে তারা পয়লা গাড়ি ভর্তির লাগে কেউ 1 লক্ষ টাকা নেই, 50,000 টাকা নেই, যে একটা আমরা টোটাল বন্ধ করছিলাম। এখন নতুন করে একটা শুরু হয়েছে। তবে শ্রমিক সংগঠনের নেতারা বলছেন শ্রমিক চাঁদা বৈধভাবেই আদায় করা হচ্ছে। অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারটি অস্বীকার করলেও জানান ঈদের সময়ে অতিরিক্ত টাকার ব্যাপারটি উপহার স্বরূপ। আপনার কাছ তাই না আমি ঈদ বোনাস হিসাবে 500 টাকা নেই, আমরা তো ঈদ বোনাস এমন শ্রমিক করে দেই, বাট ও একটা কোনো চাঁদা নাই। এদিকে এসএমপি কমিশনার বলছেন চাঁদাবাজির লিখিত অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। শ্রমিক সংগঠনগুলো একটা ন্যূনতম চাঁদা তারা ধরে থাকে, এইটা তারা রসিদ দিয়েই নিয়ে থাকে, এটা আইনগতভাবে অবৈধ নয়। এর বাইরে যদি কেউ অতিরিক্ত টাকা পয়সা দাবি করে বা চায়, সেটা অবশ্যই চাঁদা, এবং সেরকম কোনো অভিযোগ পেলে সেটাকে অবশ্যই আইনের দৃষ্টিতে মোকাবেলা করা হবে। পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করতে সিলেট অঞ্চলের জনপ্রতিনিধি সহ সকল স্তরের দায়িত্বশীলদের ভূমিকা নিতে হবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সকালের সময় আরও থাকছে, শান্তি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, ইরান দাবি ট্রাম্পের, রাজি না হলে আবারও যুদ্ধের হুঁশিয়ারি। ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত। গাইবান্ধায় ডিসির বাসভবনে 6 বছরে 22 দফা কাজ করেছে গণপূর্ত বিভাগ। শুধু মেরামতি হয়েছে 17 দফা। দফায় দফায় এসব মেরামত বাবদ সরকারের খরচ প্রায় কোটি টাকা। প্রতি বছর কেন জেলা প্রশাসকের বাসায় এভাবে দফায় দফায় কাজ করতে হবে, এমন প্রশ্নের সদুত্তর নেই গণপূর্তের কর্মকর্তার। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। আমি তো অ্যাপ্লিকেশন দিয়েই তথ্য নিয়েছি আপনার অফিস থেকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এটা কেন করলেন আপনারা? নাকি সরকারি অর্থের অপচয় হয়েছে? জেলা প্রশাসকের বাসায় প্রতি বছর কেন সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং এর কাজ করেছে গণপূর্ত? প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করেন উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার।
খবরের কেন্দ্রবিন্দু গাইবান্ধা জেলা প্রশাসকের বাসভবন। 2018 থেকে 24 সাল পর্যন্ত প্রতি বছর এই বাসভবনে সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং এর কাজ করেছে গণপূর্ত বিভাগ। 2018-19 অর্থবছরে 4 বার, 19-20 অর্থবছরে 1 বার, 20-21 অর্থবছরেও 4 বার রিপেয়ার ও সার্ভিসিং এর কাজ হয়েছে। 21-22 অর্থবছরে 9 এবং 22-23 ও 23-24 অর্থবছরে 4 দফা প্রায় একই ধরনের কাজ করেছে গণপূর্ত, যেখানে খরচের পরিমাণ 88,56,495 টাকা। কেবল গাইবান্ধা জেলা প্রশাসকের এই এক বাসাতেই গণপূর্ত বিভাগের ভাষায় সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং, বৈদ্যুতিক রিপেয়ারিং সহ বিভিন্ন রিপেয়ারিংয়ের নামে কাজ হয়েছে। এবার জেনে আসা যাক সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং বলতে কী বোঝায়, আর এই রিপেয়ারিং কাজে ব্যবহৃত উপকরণগুলোর মেয়াদি বা কত বছর। পুরকৌশলীরা বলছেন, সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং অর্থ একটি ভবন নির্মাণের পর ওই ভবনে পানি সরবরাহ, পয় নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করা, যেমন বাথরুমের ফিটিংস, বেসিন, পানির পাম্প, টয়লেটের কমোড, সেপটিক ট্যাঙ্কের কাজসহ সংশ্লিষ্ট উপকরণ সংস্কার বা পরিবর্তনকে সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং বলা হয়। অন্যদিকে বৈদ্যুতিক রিপেয়ারিং বলতে বোঝায় বিদ্যুতের লাইন মেরামত ও বৈদ্যুতিক বিভিন্ন উপকরণ, যন্ত্রপাতি বিকল হলে তা মেরামত করা। সিভিল অ্যান্ড স্যানিটারি ও বৈদ্যুতিক সামগ্রীর মেয়াদকাল কত বছর ধরা হয়, এমন প্রশ্নে এই পুরকৌশলী জানালেন, এসব উপকরণের মেয়াদকাল কমপক্ষে 15 থেকে 20 বছর। নরমালি টাইলস, স্যানিটারি আইটেমে 20 থেকে 25 বছর, অনেক সময় 50 বছর পর্যন্ত মেয়াদকাল থাকে। তাহলে কেন প্রতি বছর এসব কাজের বিপরীতে বিপুল অর্থ ব্যয় করা হলো, এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীদের কারো কাছেই সঠিক কোনো উত্তর মেলেনি। প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। এটা কি এগুলো এক্সেল স্যার বলতে পারবে, এগুলো ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। আমার সাইড না, তাই আমি বলতে পারবো। আপনি স্যারের সাথে কথা বলেন, আপনারা এইভাবে অন ক্যামেরায় আসে কথা বলতেছেন। সচেতন নাগরিকরা বলছেন, দফায় দফায় সংস্কারের নামে কোটি টাকা খরচ করে শুধু রাষ্ট্রের অর্থের অপচয় করা হয়েছে। এখানে সংশ্লিষ্ট দপ্তর, গণপূর্ত এবং তৎকালীন জেলা প্রশাসক ও কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। জেলা প্রশাসকের বাসায় প্রায় কোটি টাকার কাজ হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে এগুলো একেবারে অপ্রয়োজনীয়। গাইবান্ধায় যে অনিয়ম দুর্নীতি হয়েছে, এর আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য থাকায় কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা গণপূর্তের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে রিপেয়ারিং এর নামে প্রায় কোটি টাকা খরচের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, এটা দেখে বলা লাগবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বান্দরবানে নদীতে গোসলে নেমে নিখোঁজের 6 ঘন্টা পর উদ্ধার হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ সায়েমের মরদেহ। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাতামোহনী নদী থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে সাদা পাহাড় এলাকায় গোসলে নামেন বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা আব্দুল ওয়াদুদ সায়েম। এক পর্যায়ে নিখোঁজ হন তিনি। স্থানীয়দের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরির দল উদ্ধার করে মরদেহ। শুধুমাত্র অপারেটর নিয়োগের জটিলতায় 2 বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে 8,300 কোটির SPM। অথচ প্রচলিত পদ্ধতিতে যেখানে 1 লাখ টন তেল খালাসে সময় লাগে অন্তত 11 দিন, সেখানে SPM-এ তা সম্ভব মাত্র 48 ঘন্টায়। আর সরকারের সাশ্রয় হতে পারত রাষ্ট্রের 800 কোটি টাকা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল খালাস, পরিবহন ও মজুদের আধুনিক ব্যবস্থা, সিঙ্গেল পয়েন্ট মোরিং বা SPM। কক্সবাজারের মহেশখালীতে প্রায় 2 বছর আগে বিগত সরকারের সময় নির্মাণ কাজ শেষ হয় এই মেগা প্রকল্পের। চুক্তি অনুযায়ী চীনের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটির অপারেটর নিয়োগের কথা ছিল বিশেষ আইনে। পরবর্তীতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার বাতিল করে আইনটি। এটির কাজ চলমান আছে এবং এটি এখন বর্তমানে ইভ্যালুয়েশন স্টেজে আছে। তো ইভ্যালুয়েশনটা হয়ে গেলে এটার দরদাতা, সর্বনিম্ন দরদাতা এবং পাওয়া সম্ভব হলে এটা দ্রুতই
চালু হবে এরকম আমরা আশা করতেছি এবং এই বছরের মধ্যেই আমরা এটা সম্পূর্ণভাবে চালু করতে পারবো এরকম আশা আছে আমাদের। মহেশখালী টার্মিনালে 6টি স্টোরেজ ট্যাঙ্ক খালি পড়ে আছে, যার 3টিতে প্রায় 1,26,000 টন ক্রুড অয়েল এবং বাকি 3টিতে 75,000 টন ডিজেল মজুত রাখা সম্ভব, যা দেশে প্রায় 1 মাসের জ্বালানি মজুদের সমান। সরকারের খুব প্রায়োরিটি বেসিসে এটার যে সামান্য যে প্রস্তুতিমূলক যে অভাব ঘাটতির রয়েছে সেটি অবিলম্বে নিরসন করে এটাকে চালু করে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট আছে সারা দেশে, সেই জ্বালানি সংকটের অনেকটা সমাধান আমরা পেতে পারবো বলে আমি মনে করি। এই ব্যবস্থায় গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস হয়ে পৌঁছাবে মহেশখালী টার্মিনালে। সেখান থেকে 220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে যাবে চট্টগ্রামের শোধনাগারে। সংশ্লিষ্টদের মতে এসপিএম চালু হলে বছরের সাশ্রয় হতে পারে প্রায় 800 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি এ যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। তবে পুরো বিবৃতিতে হিজবুল্লাহর কোনো উল্লেখ না থাকলেও যুদ্ধবিরতি চুক্তিতে গোষ্ঠীটিকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ইসরায়েলে। দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, শুক্রবার থেকে এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই 10 দিনের যুদ্ধবিরতিতে দুই নেতা সম্মত হয়েছেন বলে জানান তিনি। গেল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ট্রাম্প তার বিবৃতিতে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে লেবানন ও ইসরায়েলের সঙ্গে মিলে একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে উল্লেখ না থাকলেও যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান ট্রাম্প। এদিকে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হওয়ার আগে ট্রাম্প লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ঘোষণা ইসরায়েলের জন্য আরও একটি বিব্রতকর পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সরকার এবং সাধারণ জনগণের একটি বড় অংশ চাচ্ছিল না এই যুদ্ধ এখনই থেমে যাক। ইসরায়েল নিজে থেকে ঘোষণা করার আগেই ট্রাম্পের এই আগাম ঘোষণা অনেকের কাছে বিস্ময়কর এবং অপ্রত্যাশিত ছিল। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের সমীকরণ মাথায় রেখেই সিরিজ শুরু করছে টাইগার্স। অভিজ্ঞতা বিবেচনায় কিউইরা কিছুটা দুর্বল হলেও ছোট করে দেখছে না বাংলাদেশ, জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পর্যায়ক্রমে সব ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। প্রথম সারির ক্রিকেটার না আসলেও দল নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথম। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। টম ল্যাথামের সঙ্গে ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এই হাস্যোজ্জ্বল ছবিটা বলে দেয় কতটা আত্মবিশ্বাসী স্বাগতিকরা। ঘরের মাঠে আরও একটা সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। জয়ের ধারায় থাকতে হলে বড় দায়িত্ব ব্যাটারদের। সুযোগের অপেক্ষায় সৌম্য সরকার, সাইফ হাসান হয়তো পাচ্ছেন আরও 2 ম্যাচ। প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে, কারণ আমাদের কিন্তু একটা সিরিজ না, বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। যে একটা ব্যাটসম্যানের জন্য 1-2টা ম্যাচ আমার কাছে মনে হয় না এটা একটা সুইটেবল। এবং একটা ব্যাটসম্যান যদি 3 থেকে 4টা ম্যাচ খেলে একই পজিশনে, তখন সে যদি পারফর্ম না করতে পারে তখন সে নিজে থেকেই বুঝতে পারবে। তবে এবারের ব্ল্যাক ক্যাপস দলটা নামে ভারে সমৃদ্ধ নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় নেই অধিকাংশ তারকা, তবু আশাবাদী কিউই অধিনায়ক। আমি স্বীকার করছি যে দলটা অনভিজ্ঞ, তবে বাংলাদেশের মতো প্রতিকূল কন্ডিশনে নতুনদের নিজেদের প্রমাণের দারুণ একটা সুযোগও বটে। সেই চ্যালেঞ্জ নেয়ার জন্য ওরা প্রস্তুত। শেষ কয়েক সিরিজে মাঠে দর্শক খরা। 3 বছর পর মিরপুরের হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।
কিউইরা আইসিসি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে অবস্থান, আর অন্যদিকে বাংলাদেশ 9 নম্বর পজিশন থেকে লড়াই করছে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে। এর আগে দুটি সিরিজ জিতেছে মিরাজের দল, যে কারণে আত্মবিশ্বাসী টাইগাররা। পাশাপাশি কিউইরা যে দলটিকে নিয়ে বাংলাদেশে এসেছে সেটা কিছুটা হলেও খর্বকার, কারণ তাদের প্রথম সারির ক্রিকেটাররা রয়েছেন আইপিএলে। তবে এই দলটার বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিততে হলে খেলতে হবে তাদের সেরা ক্রিকেটটাই। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপির মহাসচিব পদে আসছে পরিবর্তন। এবছরই হবে দলের কেন্দ্রীয় কাউন্সিল। রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, জানালেন একান্ত সাক্ষাৎকারে। হজ যাত্রা শুরু হচ্ছে আজ। মধ্যরাতে প্রথম ফ্লাইটে যাবেন 419 জন। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আশকোনা ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং আজ শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবছে না টাইগাররা। জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিউইরা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।